তবু ছিদাম তাহার যুবতী স্ত্রীকে একটু বিশেষ ভালোবাসিত। উভয় ঝগড়া করিত, ভাব হইত, কেহ কাহকে পরাস্ত করিতে পারিত না। আর একটি কারণে উভয়ের মধ্যে বন্ধন ছিল সুদৃঢ়। ছিদাম মনে করিত চন্দ্রা যে রূপ চটুল চঞ্চল প্রকৃতির স্ত্রীলোক, তাহাকে যথেষ্ট বিশ্বাস আমার নাই। আর চন্দ্রা মনে করিত আমার স্বামীটি চতুর্দিকেই দৃষ্টি, তাহাকে কিছু কষাকষি করিয়া না বাঁধিলে কোন দিন হাত ছাড়া হইতে আটক নাই। উপস্থিত ঘটনা ঘটিবার কিছুকাল পূর্ব হইতে স্ত্রী পুরুষের মধ্যে ভারী একটা গোলযোগ হইতেছিল। চন্দ্রা দেখিয়াছিল তাহার স্বামী কাজের ওজর করিয়া মাঝে মাঝে দূরে চলিয়া যায়, এমনকি দুই একদিন অতীত করিয়া বাড়ি আসে, অথচ কিছু উপার্জন করিয়া সেখানে আনে না। লক্ষণবন্ধ দেখিয়া সে কিছু বাড়াবাড়ি দেখিতে লাগিল। যখন তখন ঘাটে যাইতে আরম্ভ করিল এবং পাড়া পর্যটন করিয়া আসিয়া কাশী মজুমদারের মেজ ছেলের প্রচুর ব্যাখ্যা করিতে লাগিল। ছিদামের দিন এবং রাতগুলির মধ্যে কে যেন বিষ মিশিয়া দিল। কাজে কর্মে কোথাও একদণ্ড যে গিয়া সুস্থির হইতে পারে, সেটাও সে হইতে পারে না। একদিন ভাজকে আসিয়া ভারী ভৎসনা করিল। সে হাত নাড়িয়া ঝঙ্কার দিয়া অনুপস্থিত মৃত পিতাকে সম্বোধন করিয়া বলিল, ও মেয়ে ঝড়ের আগে ছোট, উহাকে আমি সামলাইব? আমি জানি ও কোনোদিন কি সর্বনাশ করিয়া বসিবে। চন্দ্রা পাশের ঘর হইতে আসিয়া আস্তে আস্তে কহিল, কেন দিদি, তোমার এত ভয় কিসের? এই দুই যায় বিষম দ্বন্দ্ব বাঁধিয়া গেল। ছিদাম চোখ পাকিয়া বলিল, এবার যদি কখনো শুনি তুই একলা ঘাটে গিয়াছিস, তোর হাড়গুড় আমি ভাঙিয়া দিব, এই বলে দিলাম কিন্তু। চন্দ্রা বলিল, তাহলে তো একটু হাড়টা জুড়াই গো ঠাকুরপো। বলিয়া তৎক্ষণাৎ বাইরে যাইবার উপক্রম করিল। ছিদাম এক লাফে তাহার চুল ধরিয়া টানিয়া ঘরে পুইয়া বাইর হইতে দ্বার রুদ্ধ করিয়া দিল। কর্মস্থান হইতে সন্ধেবেলায় ফিরিয়া আসিয়া দেখে ঘর খোলা, ঘরে কেহ নাই। চন্দ্রা 3টে গ্রাম ছাড়িয়া একেবারে তাহার মামার বাড়ি গিয়া উপস্থিত হইয়াছে। ছিদাম সেখান হইতে বহু কষ্টে অনেক সাধ্য সাধনায় তাহাকে ঘরে ফিরিয়া আনিল, কিন্তু এবার পরাস্ত মানিল। দেখিল এক অঞ্জলি পারদকে মুষ্টির মধ্যে শক্ত করিয়া ধরা যেমন দুঃসাধ্য, এই মুষ্টিমেয় স্ত্রীটুকুকেও কঠিন করিয়া ধরিয়া রাখা তেমনই অসম্ভব। ও যেন 10 আঙুলের ফাঁক দিয়া বাহির হইয়া পড়িবে। আর কোনো জবরদস্তি সে করিল না, কিন্তু বড় অশান্তিতে বাস করিতে সে লাগিল। তাহার এই চঞ্চলা যুবতী স্ত্রীর প্রতি সদাশঙ্কিত ভালোবাসা উগ্র একটা বেদনার মতো বিষম টনটনে হইয়া উঠিল। এমনকি একবার মনে হইত, ও যদি মরিয়া যায় তবে আমি নিশ্চিন্ত হইয়া একটুখানি শান্তি লাভ করিতে পারি। মানুষের ওপরে মানুষের যতটা ঈর্ষা হয়, জমের ওপরে এতটা নয়। এমন সময় ঘরে সেই বিপদটি ঘটিল। চন্দ্রাকে যখন তাহার স্বামী খুন স্বীকার করিয়া লইতে কহিল, সে স্তম্ভিত হইয়া চাহিয়া রহিল। তাহার কালো দুটি চক্ষু কালো অগ্নির ন্যায় নীরবে তাহার স্বামীকে দগ্ধ করিতে লাগিল। তাহার সমস্ত শরীর যেন ক্রমেই সংকুচিত হইয়া স্বামী রাক্ষসের হাত হইতে বাহির হইয়া আসিবার চেষ্টা করিতে লাগিল। তাহার সমস্ত আত্মরত্তা একান্ত বিমুখ হইয়া দাঁড়াইল। ছিদাম আশ্বাস দিল, তোমার কিছু ভয় নাই বলিয়া পুলিশের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে কি বলিতে হইবে বারবার শিখিয়া দিল। চন্দ্রা সে সমস্ত দীর্ঘ কাহিনী কিছুই শুনিল না, কাঠের মূর্তির মতো বসিয়া রইল। সমস্ত কাজেই ছিদামের ওপর দুঃখীরামের একমাত্র নির্ভর। ছিদাম যখন চন্দ্রার ওপর দোষারোপ করিতে বলিল, দুঃখী বলিল, তা হইলে বৌমারই বা কি হবে? ছিদাম কহিল, আরে উহাকে আমি বাঁচিয়া দিব। বৃহদাকারে ক্ষুদিরাম নিশ্চিন্ত হইল।
ছিদাম তাহার স্ত্রীকে শিখিয়া দিয়াছিল যে, তুই বলিস বড় জামাকে বটি লইয়া মারিতে আসিয়াছিল, আমি তাহাকে দা লইয়া ঠেকাইতে গিয়া হঠাৎ কেমন করিয়া লাগিয়া গিয়াছি। এ সমস্তই রামলোচনের রচিত। ইহার অনুকূলে যে যে অলঙ্কার এবং প্রমাণ প্রয়োগের আবশ্যক, তাহাও সে বিস্তারিতভাবে ছিদামকে শিখিয়া দিয়াছিল। পুলিশ আসিয়া তদন্ত করিতে লাগিল। চন্দ্রাই যে তাহার বড়জাকে খুন করিয়াছে, গ্রামের সকল লোকের মনে এই বিশ্বাস বদ্ধমূল হইয়া গিয়াছে। সকল সাক্ষীর দ্বারই সে রূপ প্রমাণ হইল। পুলিশ যখন চন্দ্রাকে প্রশ্ন করিল, চন্দ্রা কহিল, হ্যাঁ, আমি খুন করিয়াছি। কেন খুন করিয়াছ? আমি তাহাকে দেখিতে পারিতাম না। কেন, কোনো বর্ষা হইয়াছিল? না। সে তোমাকে প্রথমে মারিতে আসিয়াছিল? না। তোমার প্রতি কোনো অত্যাচার করিয়াছিল? না। এইরূপ উত্তর শুনিয়া সকলে প্রায় অবাক হইয়া গেল। ছিদাম তো একেবারে অস্থির হইয়া উঠিল, কহিল, উনি ঠিক কথা বলিতেছে না। দারোগা খুব একটা তাড়া দিয়া তাহাকে থমকাইয়া দিল। অবশেষে তাহাকে বিধিমতে জোর করিয়া বারবার সেই একই উত্তর পাইল। বড় বউর দিক হইতে কোনরূপ আক্রমণ চন্দ্রা কিছুতেই স্বীকার করিল না। এমন একগুয়ে মেয়ে তো আর দেখা যায় না। একেবারে প্রাণপণে ফাঁসি কাঠের দিকে ঝুঁকিয়াছে, কিছুতেই তাহাকে টানিয়া রাখা যায় না। এ কি নিদারুণ অভিমান! চন্দ্রা মনে মনে স্বামীকে বলিতেছি, আমি তোমাকে ছাড়িয়া আমার এই নব যৌবন লইয়া ফাঁসি কাঠকে বরণ করিলাম। আমার ইহা জন্মের শেষ বন্ধন তাহার সহিত। বন্দিনী হইয়া চন্দ্রা একটি নিরহ ক্ষুদ্র অঞ্চল কৌতুকপিটা গ্রামবধূর চিরপরিচিতের গ্রামের পথ দিয়া, রথতলা দিয়া, হাটের মধ্য দিয়া, ঘাটের প্রান্ত দিয়া, মজুমদারদের বাড়ির সম্মুখ দিয়া, পোস্ট অফিস এবং স্কুল ঘরের পার্শ্ব দিয়া, সমস্ত পরিচিত লোকের চরের ওপর দিয়া কলঙ্কের ছাপ লইয়া চিরকালের মতো গৃহ ছাড়িয়া চলিয়া গেল। একপাল ছেলে পিছন পিছন চলিল এবং গ্রামের মেয়েরাও। তাহারা সই সাঙ্গ, তারা কেহ ঘোমটার ফাঁক দিয়া, কেহ দ্বারের প্রান্ত হইতে, কেহ বা গাছের আড়াল হইয়া। পুলিশ চালিত চন্দ্রাকে দেখিয়া লজ্জায়, ঘৃণায়, ভয়ে কণ্টকিত হইয়া উঠিল। ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দ্রা দোষ স্বীকার করিল এবং খুনের সময় বড় বউ যে তাহার প্রতি কোনরূপ অত্যাচার করিয়াছিল তাহা সে প্রকাশ করিল না। কিন্তু সেদিন ছিদাম সাক্ষাৎস্থলে আসিয়া একেবারে কাঁদিয়া জড়হস্তে কহিল, দোহাই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নাই। হাকিম ধমক দিয়া তার উচ্ছ্বাস নিবারণ করিয়া তাকে প্রশ্ন করিতে লাগিলেন। সে একে একে সত্য ঘটনা প্রকাশ করিল। হাকিম তাহার কথা বিশ্বাস করিল না, কারণ প্রধান বিশ্বস্ত ভদ্রসাক্ষী রামলোচন কহিল, খুনের অতি বিলম্বেই আমি ঘটনাস্থলে উপস্থিত হইয়াছিলাম। আমার পা জড়াইয়া ধরিয়া কহিল, বউকে কি করিয়া উদ্ধার করিব, আমাকে যুক্তি দিন। আমি ভালো মন্দ কিছুই বলিলাম না। সাক্ষী আমাকে বলিল, আমি যদি বলি আমার বড় ভাই ভাত চাইয়া ভাত পায় নাই বলিয়া রাগের মাথায় স্ত্রীকে মারিয়াছে, তা হইলে কি সে রক্ষা পাইবে? আমি কহিলাম, খবরদার হারামজাদা, আদালতে এক বর্ণ মিথ্যা বলিস না, এত বড় মহাপাপ আর নাই, ইত্যাদি ইত্যাদি। রামলোচন প্রথমে চন্দ্রাকে রক্ষা করিবার উদ্দেশ্যে অনেকগুলো গল্প বানিয়া তুলিয়াছিল, কিন্তু যখন দেখিল চন্দ্রা নিজে বাঁকিয়া দাঁড়াইয়াছে, তখন ভাবিল, ওরে বাপরে, শেষকালে কি মিথ্যা সাক্ষ্যের দায়ে পড়িব নাকি? যেটুকু জানি সেটুকুই বলা ভালো। এই মনে করিয়া রামলোচন যাহা জানে তাহাই বলিল, বরঞ্চ তাহার চেয়ে কিছু বেশি বলিতে ছাড়িল না। ডেপুটি ম্যাজিস্ট্রেট সেশনে চালান দিলেন। ইতিমধ্যে চাষবাস, হাট বাজার, হাসি কান্না, পৃথিবীর সমস্ত কাজ
চলিতে লাগিল এবং পূর্ব বৎসরের মতো নবীন ধান্যক্ষেত্রে শ্রাবণের অবিরল বৃষ্টিধারায় বর্ষিত হইতে লাগিল। পুলিশ, আসামি এবং সাক্ষ্য লইয়া আদালতে হাজির। সম্মুখবর্তী কোর্টে বিস্তর লোক নিজ নিজ মোকদ্দমায় অপেক্ষায় বসিয়া আছে। রন্ধনশালার পার্শ্ববর্তী একটি ডোবার অংশ বিভাগ লইয়া কলিকাতা হইতে এক উকিল আসিয়াছে এবং তদুপলে বাদীর পক্ষে ৩৯ জন সাক্ষী উপস্থিত হইয়াছে। কত শত লোক আপন আপন কড়াগুন্ডা হিসাবের চুলচেরা মীমাংসা করিবার জন্য ব্যগ্র হইয়া আসিয়াছে। জগতে আপাতত তদপেক্ষা গুরুতর আর কিছুই উপস্থিত নাই, এরূপ তাদের ধারণা। ছিদাম বাতায়ন হইতে এই অত্যন্ত ব্যস্ত সমস্ত প্রতিদিনের পৃথিবীর দিকে এক দৃষ্টিতে চাহিয়া আছে। সমস্তই স্বপ্নের মতো বোধ হইয়াছে। কম্পাউন্ডের বৃহৎ বটগাছ হইতে একটি কোকিল ডাকিতেছে। তাহাদের কোনরূপ আইন আদালত কিছুই নাই। চন্দ্রা জর্জের কাছে কহিল, ওগো সাহেব, এক কথা বারবার আর কতবার বলিব? জজ সাহেব তাহাকে বুঝিয়া বলিলেন, তুমি যে অপরাধ স্বীকার করিতেছ তাহার শাস্তি কি জানো? চন্দ্রা কহিল, না। জজ সাহেব কহিল, তাহার শাস্তি ফাঁসি। চন্দ্রা কহিল, ওগো, তোমার পায়ে পড়ি, তাই দাও না সাহেব। তোমাদের যাহা খুশি তাই করো, আমার যে আর সহ্য হয় না। যখন ছিদামকে আদালতে উপস্থিত করিল, চন্দ্রা মুখ ফিরাইল। জজ কহিলেন, সাক্ষীর দিকে যাইয়া বলো, ও তোমার কে হয়? চন্দ্রা দুই হাতে মুখ ঢাকিয়া কহিল, ও আমার স্বামী হয়। প্রশ্ন হইল, ও তোমাকে ভালোবাসে না? উত্তর, উফ, ভারী ভালোবাসে। প্রশ্ন, তুমি উহাকে ভালোবাসো না? খুবই ভালোবাসি। ছিদামকে যখন প্রশ্ন করিল, ছিদাম কহিল, আমি খুন করিয়াছি। প্রশ্ন, কেন? ছিদাম, ভাত চাইয়াছিলাম, বড় বউ ভাত দেয় নাই। দুঃখীরাম সাক্ষ্য দিতে আসিয়া মূর্ছিত হইয়া পড়িল। মূর্ছাভঙ্গের পর উত্তর করিল, সাহেব, আমি খুন করিয়াছি। কেন? ভাত চাইয়াছিলাম, ভাত দেয় নাই। বিস্তর জোর করিয়া এবং অন্যান্য সাক্ষ্য শুনিয়া জজ সাহেব স্পষ্ট বুঝিতে পারিলেন, ঘরের স্ত্রীলোককে ফাঁসির অপমান হইতে বাঁচিবার জন্য ইহারা দুই ভাই অপরাধ স্বীকার করিতেছে। কিন্তু চন্দ্রা পুলিশ হইতে সেশন আদালত পর্যন্ত বারবার এক কথা বলিয়া আসিতেছে। তার কথার তিলমাত্র নড়চড় হয় নাই। দুইজন উকিল স্বেচ্ছাপ্রবৃত্ত হইয়া তাহাকে প্রাণদণ্ড হইতে রক্ষা করিবার জন্য বিস্তর চেষ্টা করিয়াছে, কিন্তু অবশেষে তাহার নিকট পরাস্ত মানিয়াছে। যেদিন একরত্তি বয়সে একটি কালো কালো ছোটোখাটো মেয়ে তাহার গোলগাল মুখটি লইয়া খোলার পুতুল ফেলিয়া বাপের ঘর হইতে শ্বশুর ঘরে আসিল, সেদিন রাতে শুভলগ্নের সময় আজিকার দিনের কথা কে কল্পনা করিতে পারিত? তাহার বাপ মরিবার সময় এই বলিয়া নিশ্চিন্ত হইয়াছিল যে, যা হোক, আমার মেয়েটি একটি সদ্গতি করিয়া গেলাম। জেলখানায় ফাঁসির পূর্বে দয়ালু সিভিল সার্জন চন্দ্রাকে জিজ্ঞাসা করিল, চন্দ্রা, তোমার কাউকে দেখিতে ইচ্ছে করে? চন্দ্রা কহিল, একবার আমার মাকে আমি দেখিতে চাই। ডাক্তার কহিল, তোমার স্বামী তোমাকে দেখিতে চায়, তাকে কি ডাকিয়া আনিব? চন্দ্রা কহিল, মরণকে ডেকে আর লাভ নেই। এই ছিল আজকের দিনের গল্প। গল্পটা তোমাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে জানিও। গল্পগুলো ভালো লাগলে তোমাদের চ্যানেল বিটি রেডিও স্টেশন .0 ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আমরা আসি প্রতিদিন রাত ঠিক 9টার সময় তোমাদের জন্য, তোমাদের নিত্য নতুন গল্প শোনানোর জন্য।
আবার তাহলে দেখা হচ্ছে কাল রাত ঠিক 9টার সময়। আসতে ভুলো না যেন। ভালো থেকো, সুস্থ থেকো। রেণু রেনা রে